নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। আরেকটি রোমাঞ্চকর ও আবেগপূর্ণ গল্পে আপনাদেরকে স্বাগত। চলুন শুরু করা যাক। সকালে রান্নাঘরে আদা দেওয়া চায়ের আর গরম পরোটা ভাজার সুগন্ধ ছড়িয়ে পড়েছে। সীমা খুব তাড়াতাড়ি খাবারের প্রস্তুতিতে ব্যস্ত ছিল। ঠিক তখনই ঘরের ভেতর থেকে এক রাগে ভরা কড়কড়ে গলা সারা বাড়িতে গর্জে উঠল। সীমা, সীমা, আরে কোথায় তুমি? তাড়াতাড়ি এখানে এসো। দীপের গলার সেই কড়াকড়ি আর তীব্রতা শুনে তার বুক কেঁপে উঠল। তার শ্বাস দ্রুত হয়ে গেল। সে তাড়াতাড়ি পরোটা সেকে তাওয়া থেকে নামালো, গ্যাস বন্ধ করলো আর হাত মুছতে মুছতে দ্রুত ঘরের দিকে ছুটল। সে ঘরে পৌঁছানোর আগেই আবার গর্জে উঠল, সীমা, শুনতে পাও না নাকি? কি হয়েছে? সে কাঁপা গলায় জিজ্ঞাসা করল। তোমাকে কতবার বলেছি আমার প্রথম ডাকেই সামনে হাজির হবে? বলতে বলতে দীপ নিজের শার্ট খুলে সীমার দিকে ছুঁড়ে দিয়ে বলল, আজ এই শার্ট পরে অফিসে যাব, ভালো করে ইস্ত্রি করে দাও। সীমা তাড়াতাড়ি শার্টটা তুলে নিয়ে ইস্ত্রি করতে লাগলো। তখনই বাথরুম থেকে দীপের গলা শোনা গেল, এই সীমা, তোয়ালে রাখুনি কেন? তাড়াতাড়ি তোয়ালে নিয়ে এসো, আমার দেরি হচ্ছে। সীমা ইস্ত্রি ফেলে রেখে তাড়াতাড়ি তোয়ালে আনতে দৌড়ালো। বাথরুমের দরজার কাছে গিয়ে তোয়ালেটা এগিয়ে দিল। এই নাও। এটা কি তোমাকে প্রতিবার মনে করিয়ে দিতে হবে? দীপ ঝটকা দিয়ে তোয়ালে টেনে নিল। সীমা আবার ইস্ত্রি করতে ফিরেই যাচ্ছিল, কিন্তু তাড়াহুড়ায় তার পা খাটের এক কোণায় ঠেকে গেল। ব্যথায় তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে পায়ে হাত বুলিয়ে আবার শার্টে মন দিল, কিন্তু শার্টের দিকে তাকাতেই সে স্তব্ধ হয়ে গেল। শার্টের এক অংশ পুড়ে গেছে। হে ভগবান, এখন কি হবে? ভয় আর আতঙ্কে তার ঠোঁট কাঁপতে লাগলো। ঠিক তখনই বাথরুমের দরজা খুলে দীপ বেরিয়ে এলো। আমার শার্ট রেডি? সে জিজ্ঞাসা করলো। সীমা কিছু বলতে পারল না। দীপ জ্বলন্ত শার্টটা দেখেই তার চোখ রাগে লাল হয়ে উঠল। তুমি এটা কি করলে? এটা আমার প্রিয় শার্ট ছিল। সরি, ভুলে। সীমা কিছু বলতে যাচ্ছিল, তখনই দীপ চেঁচিয়ে উঠল, তোমার দ্বারা একটা কাজও ঠিকমতো হয় না। ঠিক তখনই পাশের ঘর থেকে দীপের বড় বৌদি জ্যোতি ছুটে এলো। তার হাঁটা চলায় অদ্ভুত আত্মগর্ব ছিল। আরে, এতটুকু ব্যাপারে এত রাগ? একটা শার্টই তো পুড়েছে, আর আপনি তো জানেনই এই বেচারির দিয়ে ঠিকমতো কোনো কাজই হয় না। আমি এখনই আপনার দাদার শার্ট নিয়ে আসছি, আপনি সেটা পরে অফিসে চলে যান। আর একটা কথা বলি, যদি আপনি আমার বোনকে বিয়ে করতেন তাহলে ব্যাপারটা কিন্তু অন্যরকমই হতো। তার কথার আড়ালে লুকোনো ব্যঙ্গ সীমার হৃদয়ে বিঁধল। তার চোখে জল ভরে উঠল, কিন্তু সে কষ্ট চেপে রাখল। জ্যোতি চলে যাওয়ার পর ঘরে এক অদ্ভুত নীরবতা নেমে এলো। সীমা সাহস করে বলল, আপনি আমার উপর অত রাগ করেন কেন? আমি মানছি আমার ভুল হয়েছে, কিন্তু আপনি শান্তভাবেও তো বলতে পারতেন। সব কথায় চিৎকার করা কি জরুরি? এটা শুনে মানব চোখ রাঙিয়ে বলল, কি বললে? এতেও আমার দোষ? না, আমি দোষ দিচ্ছি না, শুধু বলছি। সীমা বলতেই তার গলাটা কেঁপে উঠল। এখন তুমি আমাকে শেখাবে আমি কেমন ব্যবহার করব? এই বলে দীপ তার চুল ধরে টানলো। ছাড়ুন আমাকে। কষ্টে সে নিজেকে ছাড়িয়ে নিল। আমিও মানুষ, এই আচরণ আর সহ্য করতে পারছি না। তার গলা ভেঙে এলো। দীপের রাগ চরমে উঠল। কি করবে তুমি বলো? বলে একের পর এক জোরে থাপ্পড় মারতে লাগলো। ঘরে থাপ্পড়ের শব্দে কেঁপে উঠল। সীমার মাথা ঘুরতে লাগলো, চোখে জল এলো, কিন্তু সে চুপ করে রইল। দরজার কাছে দাঁড়িয়ে 5 বছরের ছোট্ট অংশু এই সব দেখছিল। তার চোখে ভয় আর কষ্ট ভরে উঠল। সে দৌড়ে মায়ের কাছে গিয়ে মাকে জড়িয়ে ধরল। বাবা, মাকে মারবেন না, সে কাপা গলায় বলল। দীপ রেগে গিয়ে বলল, তুইও মায়ের মতো বেশি কথা বলতে শিখেছিস, আজ তোকেও শিখিয়ে দেব। সে যখন ছেলের দিকে হাত তুলতে গেল, সীমা সামনে দাঁড়িয়ে গেল। না, আমার ছেলের গায়ে হাত দেওয়ার চেষ্টা করবেন না, সে চিৎকার করে বলল। দীপ গালাগালি করতে করতে অন্য শার্ট পরে ব্যাগ নিয়ে দরজা জোরে বন্ধ করে বেরিয়ে গেল। পুরো বাড়ি নিস্তব্ধ হয়ে গেল। সীমা হাঁটু গেড়ে বসে অংশুকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো।
মা, বাবা এত রাগ করে কেন? অংশু জিজ্ঞাসা করল। কিন্তু সীমার কাছে কোনো উত্তর ছিল না। তার চোখে অতীতের স্মৃতি ভেসে উঠল। সীমা ছিল এক সাধারণ ভদ্র মেয়ে। মাত্র 10 বছর বয়সেই তার মা মারা যায়। তারপর দাদু ঠাকুমার কাছেই বড় হয়। ঠাকুমা তাকে তেমন ভালোবাসতেন না, কিন্তু দাদু খুব যত্ন করতেন। পড়াশোনা শেষ করে সীমা একটি কলেজের লেকচারার হিসাবে চাকরি পায়। দাদু চেয়েছিলেন দ্রুত ভালো ছেলের সঙ্গে তার বিয়ে দিতে। অন্যদিকে দীপ ছিল বাড়ির ছোট ছেলে। অসুস্থতার কারণে রাধেশ্যামবাবু চেয়েছিলেন জীবিত থাকতেই ছোট ছেলের বিয়ে দিতে। রাধেশ্যামবাবু আর সীমার দাদু সুরেশবাবু একে অপরকে চিনতেন। একদিন সুরেশবাবুর বাড়িতে এসে সীমাকে দেখে ও তার ব্যবহারে ও গুণে মুগ্ধ হয়ে যান এবং সঙ্গে সঙ্গেই দীপের জন্য তার হাত চান। বিয়ে ধুমধাম করে হয়। প্রথমে সব ভালোই ছিল। বিয়ের পরে সীমা চাকরি ছেড়ে দেয়, কারণ দীপ চাইতো সে ঘরই সামলাক। সীমা সবসময় চেষ্টা করত সবাইকে খুশি রাখতে। জ্যোতিকেও সে বড় বোনেরই সম্মান দিত, কিন্তু জ্যোতির সেটা পছন্দ ছিল না। সে চাইতো তার বোন নিতার সঙ্গে দীপের বিয়ে হোক। একদিন সুযোগ পেয়ে জ্যোতি দীপকে বলল, আপনি এত পড়াশোনা করেছেন আর এই সীমা আপনার কিন্তু সমান না। আপনি এত স্মার্ট আর ও তো খুবই সাধারণ। ধীরে ধীরে দীপের মনে প্রভাব পড়তে লাগলো। তার ব্যবহার বদলে গেল। ছোট ছোট ব্যাপারে বকা, অপমান, এমনকি মারধরও শুরু হলো। সীমা বুঝতে পারছিল না কেন এমন হচ্ছে। সে কথা বলার চেষ্টা করলেও দীপ সব সময় রাগ করত। শেষে শাশুড়িকে বললে তিনি বললেন, স্বামী স্ত্রীর মধ্যে এসব ছোটখাটো ব্যাপার হয়েই থাকে, এগুলো বড় করে দেখার দরকার নেই। তৃতীয় কারুর সামনে কাদাকাটি না করে এসব ঘরের ভিতরে মিটিয়ে নেওয়াই উচিত। এই কথা বলেই শাশুড়ি যেন দায় এড়িয়ে গেলেন। কিন্তু তার শ্বশুর রাধেশ্যামবাবু সীমার অবস্থা বুঝতে পারতেন। তিনি প্রায়ই নিজের ছেলেকে আলাদা করে বোঝানোর চেষ্টা করতেন, কিন্তু সে এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের করে দিত। এদিকে রাধেশ্যামবাবু হার্টের রোগী ছিলেন। একদিন হঠাৎ তীব্র বুকে ব্যথায় আক্রান্ত হলেন। বাড়ির লোকজন তাকে হাসপাতালে নেওয়ার আগেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। এরপরে যেন দীপ পুরোপুরি বেপরোয়া হয়ে গেল। নিজের ইচ্ছা মতো চলার স্বাধীনতা পেয়ে গেল। বিয়ের প্রায় 1.5 বছর পর সীমা একটি পুত্র সন্তানের জন্ম দেয়। সে ভেবেছিল এবার হয়তো দীপের আচরণে কিছু পরিবর্তন আসবে, কিন্তু সেটা ছিল তার ভুল ধারণা। এখন দীপ প্রতিদিন রাতে মদ খেয়ে বাড়ি ফিরত। দরজা খোলার সঙ্গে সঙ্গেই মদের দুর্গন্ধে পুরো বাড়ি ভরে যেত। সীমা সারা রাত বাড়ির কাজ করে আর রাতে ছেলে অংশুকে নিয়ে জেগে থাকত। কিন্তু এতে দীপের কোনো পরোয়াই ছিল না। একদিন সাহস করে সীমা বলল, আপনি রাতে এত বাইরে থাকেন, মদ খেয়ে আসেন, অন্তত একটু তো খেয়াল রাখা উচিত। দীপ রেগে গিয়ে বলল, কি বললি? কিসের খেয়াল রাখবো আমি? আমি কাজ করি, বাড়ি চালাই, আর তুই কি করিস? রুটি বানাস আর বাচ্চা সামলাস। তোর তো আমার কদর করা উচিত। তুই আমার বাড়িতে থাকিস, আমার টাকায় খাস, আর আমাকেই শেখাবি আমি কি করব? এই বলে সে পাশে রাখা গ্লাসটা মাটিতে ছুঁড়ে ফেলল এবং সীমাকে ধাক্কা দিয়ে ফেলে দিল। স্বামীর এই আচরণে সীমা সারা রাত কেঁদে কাটালো। পরের দিন সকালে যখন দীপ ঘুমাচ্ছিল, সীমা রান্নাঘরে খাবার বানাচ্ছিল। তখন জ্যোতি সেখানে এসে বলল, কি গো, আবার কিছু হয়েছিল নাকি রাতে? গালিগালাজের শব্দ তো আমার ঘর পর্যন্ত আসছিল। ব্যঙ্গ ভরা হাসি দিয়ে কথাটা সে বলল। সীমা কিচ্ছু বলল না, মাথা নিচু করে কাজ করতে লাগলো। আমি তো আগেই বলেছিলাম তুমি এই বাড়ির যোগ্য নও। না তুমি স্বামীকে সামলাতে পারছো, না বাড়ি। বৌদি প্লিজ, আমি আগে থেকেই খুব সমস্যায় আছি। সীমা ধীরে বলল, সমস্যায়? সমস্যায় তো দীপ আছে, তাও তোমার জন্য। তুমি তার জীবন নষ্ট করে দিয়েছো। এই বলে জ্যোতি খাবার নিয়ে চলে গেল। সীমা দরজের বাঁধ ভাঙতে শুরু করলো, কিন্তু সে কাকে নিজের মনের কথা বলবে? কিছুক্ষণ ভেবে সে একটি ব্যাগে নিজের আর নিজের ছেলের কাপড় গুছিয়ে চুপচাপ নিজের বাবার বাড়ি চলে গেল। বাড়ি পৌঁছে সে ভেবেছিল এখানে অন্তত তাকে সমর্থন করা হবে, তার কষ্ট বোঝা হবে। কিন্তু যখন সে দাদুর সামনে নিজের দুঃখের কথা বলল, তার প্রতিক্রিয়া তাকে ভেতর থেকে নাড়িয়ে দিল। কিছুক্ষণ আলাদা ঘরে কথা বলে তার দাদু এসে বললেন, দেখো মা,
প্রতিটা বাড়িতেই একটু একটু সমস্যা হয়, মাঝে মাঝে রাগ গলা চড়েও যায়, কিন্তু তাই বলে এত বড় কিছু দেখার দরকার নেই। এসব সহ্য করে নিজের দায়িত্ব পালন করাই তোমার কর্তব্য। সীমা হতবাক হয়ে গেল। সে কিছু বলার আগেই তার ঠাকুমা বললেন, মেয়েদের আসল বাড়ি তো তার শ্বশুর বাড়ি। এখন ঝগড়া করে এখানে এসে বসে থাকলে সমাজে আমাদের মান সম্মান থাকবে? আমাদের নিজের মেয়েরও তো বিয়ে দিতে হবে, যেভাবেই হোক নিজের সংসার চালাও। ঠান্ডা গলায় বলা কথাগুলো তাকে ভেঙে দিল। কাঁপা গলায় সে বলল, দাদু, কিন্তু আমি তো ওই নরকে ফিরে যেতে চাই না। তার দাদু রেগে গিয়ে বললেন, বেশি কথা বলো না, আমরা তোমার ভালোর জন্যই বলছি। কাল সকালে নিজের বাড়ি ফিরে যাও আর দায়িত্ব পালন করো, ঠান্ডা মাথায় চললে সব ঠিক হয়ে যাবে। সেই রাতে সীমা অনেকক্ষণ ছাদের দিকে তাকিয়ে রইল। তার চোখে জল ছিল, কিন্তু সেই জলের সঙ্গে এবার রাগও মিশে গিয়েছিল। পরের দিন সকালে সে চুপচাপ ব্যাগ নিয়ে আবার শ্বশুরবাড়ি ফিরে গেল। দরজা খুলতেই জ্যোতির কটাক্ষ, আরে মহারানী ফিরে এসেছে, দাদু দুদিনও রাখতে পারলো না। সীমা কিছু বলল না। সে জানতো জ্যোতিকে জবাব দিয়ে কোনো লাভ নেই। এরপর দিনগুলো আরো কঠিন হয়ে গেল। দীপ আর জ্যোতি বুঝে গেল যে সীমার কোনো আশ্রয় নেই। দীপের আচরণ আরো কঠোর হয়ে উঠল। এখন সে শুধু মদ খেয়ে আসতো না, ইচ্ছা করে পরিবারের সামনে সীমাকে অপমান করত। একদিন অংশু অসুস্থ হয়ে পড়ল। সারা রাত জ্বরে কাঁপতে থাকা ছেলেকে নিয়ে সীমা জেগে রইল। সে বারবার ডাকলো দীপকে, কিন্তু সে বিরক্ত হয়ে বলল, আমাকে ঘুমোতে দাও, এসব তোমার কাজ, আমার না। পরের দিন যখন সীমা ডাক্তার দেখানোর কথা বলল, তখন দীপ সোজাসুজি বলল, ডাক্তার দেখাতে হলে অটো করে চলে যাও, আমার সময় নেই। ভেতর থেকে ভেঙে পড়ছিল সীমা। তবুও সে ছেলেকে নিয়ে ডাক্তারের কাছে গেল। ধীরে ধীরে সেই জীবনটাকেই নিজের নিয়তি বলে মেনে নিতে শুরু করেছিল। কিন্তু আজ একটা শার্ট পুড়ে যাওয়ার জন্য দীপ যেভাবে নিষ্ঠুর হয়ে উঠেছিল এবং তাকে মারধর করছিল, তা দেখে ছোট্ট অংশু ভয় পেয়ে গিয়েছিল। মায়ের গা ঘেঁষে সে কাঁপছিল। ছেলের এই অবস্থা দেখে সীমা ভাবতে লাগলো, কিভাবে সে নিজেকে আর নিজের সন্তানকে এই নরক থেকে মুক্ত করবে। কিছুক্ষণ পর সে নিজের ফোন তুলে কলেজের বন্ধুদের গ্রুপে চলা কথোপকথন দেখতে লাগলো। প্রতি বছর তারা একটি গেট টুগেদার আয়োজন করত। আজও সেই নিয়েই আলোচনা হচ্ছিল। সে সবসময় যেতে চাইতো, কিন্তু দীপের ভয়ে কখনো যেতে পারেনি। কিন্তু এবার সে নিজেকে থামালো না। 2 দিন পর গেট টুগেদারের দিনটা এলো। দীপ বেরিয়ে যাওয়ার পর সীমাও তৈরি হয়ে অংশুকে নিয়ে বেরিয়ে পড়ল। সেখানে পৌঁছে বন্ধুদের সাথে দেখা করে বহু বছর পর তার মুখে হাসি ফুটল। তার বেস্ট ফ্রেন্ড পায়েল তাকে দেখে অবাক হয়ে বলল, সীমা, এটা তুমি? তোমার কি হয়েছে? তুমি তো একসময় কলেজের বিউটি কুইন ছিলে, এখন মুখের সব জেল্লাই চলে গেছে। প্রথমে সীমা কথা এড়িয়ে যেতে চাইল, কিন্তু পায়েলের চোখে পড়ে গেল তার গলা আর হাতে থাকা দাগগুলোর ওপর। এই দাগগুলো কিভাবে হলো? পায়েল জিজ্ঞাসা করলো। বারবার জিজ্ঞাসা করায় সীমার চোখে জল চলে এলো। সে নিজের পুরো কাহিনী খুলে বলল, কিভাবে সে এত বছর ধরে দীপের অত্যাচার সহ্য করছে। সব শুনে পায়েলের চোখেও জল চলে এলো। কিছুক্ষণ চুপ থাকার পরে সে বলল, সীমা, তুমি কি বুঝতে পারছো না যে তুমি শুধু নিজের না, তোমার ছেলের জীবনটাও নষ্ট করছো? তোমার সবচেয়ে বড় ভুল ছিল তোমার অত্যাচারী স্বামীর কথা শুনে চাকরিটা ছেড়ে দেওয়া। তুমি আজকের যুগের মেয়ে, পড়াশোনা করা, বুদ্ধিমতী, তাহলে এত অন্যায় কিভাবে সহ্য করছো? পায়েলের কথা শুনে সীমা চুপ করে রইল, কিন্তু তার প্রতিটা কথাই যেন তার মনে আঘাত করছিল। যেখানে সবাই নাচ গানে মেতেছিল, সেখানে পায়েল আর সীমা নিজেদের কথায় ব্যস্ত ছিল। বাড়ি ফেরার সময় পায়েল নিজের গাড়িতে করে তাকে পৌঁছে দিল। যাওয়ার সময় শুধু এটুকু বলল, যখনই দরকার হবে আমাকে ফোন করবে। জ্যোতি দীপকে বলছিল, আমি তো আপনাকে শুধু জানাচ্ছিলাম আপনার পেছনে কি হচ্ছে। এই কথা শুনেই দীপের চোখ যেন আগুন ছড়িয়ে দিতে লাগলো। সে দ্রুত পায়ে হেঁটে সীমার কাছে গিয়ে দাঁড়ালো। তখন সীমা রুটি বানাচ্ছিল, তাই তার মুখ অন্যদিকে ছিল। দীপ পেছন থেকে তার চুল মুঠি ধরে তাকে টেনে রান্নাঘর থেকে বাইরে নিয়ে এলো।
আমাকে না জানিয়ে তুই বাইরে গিয়েছিলি? এত সাহস হলো কি করে তোর? কার সঙ্গে দেখা করতে যাস আমার পেছনে? ব্যথায় কাতরাতে কাতরাতে সীমা বলল, আমি আমি তো বন্ধুদের সঙ্গে। দীপ চেঁচিয়ে উঠল, আমার অনুমতি ছাড়া গেলি কিভাবে? এই বাড়িতে থাকতে হলে নিয়ম মেনে থাকতে হবে। আর কিছু বলার আগেই তার ফোন বেজে উঠল। অফিস থেকে ফোন ছিল। এইসব ঝামেলায় সে ভুলেই গিয়েছিল যে আজ তাকে তাড়াতাড়ি বেরোতে হবে। দীপ সীমাকে ঝাঁকুনি দিয়ে মাটিতে ফেলে দিল আর খাবার না খেয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। সীমার ব্যথায় শরীর কাঁপছিল, কিন্তু তার মনে যে আগুন জ্বলছিল সেটাই তাকে উঠে দাঁড়ানোর সাহস দিল। সে চোখে জল মুছে ঠিক করলো এবার তাকে নিজের এবং নিজের ছেলের জীবনের জন্য কিছু করতেই হবে। সীমা বাড়ির সব কাজ শেষ করে পুরনো ল্যাপটপটা চালু করলো। নিজের সব সার্টিফিকেট বের করে রিজিউম আপডেট করলো। সে ঠিক করে ফেলেছিল এবার সে আত্মনির্ভর হবে। সে শহরের সব কলেজ ও স্কুলের ওয়েবসাইট ঘেটে চাকরির খোঁজ করতে লাগলো, কিন্তু যেখানে যেখানে চাকরি ছিল সেখানেই অভিজ্ঞ প্রার্থীর চাহিদা। অথচ তার তো কোনো অভিজ্ঞতা নেই। উপরন্ত 7 বছরের একটা বড় গ্যাপ হয়ে গেছে। তবুও সে হার মানল না। অনেক জায়গায় ইমেল ও আবেদন পাঠালো। সন্ধ্যায় সীমা ল্যাপটপের দিকে তাকিয়ে বসেছিল কোনো উত্তরের আশায়। ঠিক তখনই দরজায় জোরে শব্দ হলো। সে চমকে উঠল। দরজা খুলতেই দেখলো সামনে দীপ দাঁড়িয়ে আছে, তার হাতে একটা খাম। সীমা খামটা নিয়ে ভেতরে কে খুলল। কাগজে লেখা প্রতিটা শব্দ যেন তার আত্মায় হাতুড়ির আঘাতের মতো লাগছিল। ডিভোর্স, কাপা গলায় বলল সীমা। হ্যাঁ, দীপ ঠান্ডা গলায় বলল। আর এটাও জেনে রাখো, অংশু আমার কাছেই থাকবে। তুমি বেকার, কোনো কাজ করো না, তাই ওর যত্ন নেওয়ার যোগ্য নও। সীমা কাগজগুলোর দিকে তাকালো, তারপর তার নিষ্পাপ ছেলের মুখের দিকে। তার চোখে জল ভেসে উঠল। ইচ্ছা করছিল জোরে কেঁদে ফেলতে, কিন্তু সে নিজেকে ভেঙে পড়তে দিল না। যদি আজ হেরে যাই তাহলে অংশুর ভবিষ্যৎ শেষ হয়ে যাবে, মনে মনে সে ভাবল। সারা রাত সে ভেবে কাটালো কি করা উচিত। পরদিন সকালে সে পায়েলকে ফোন করলো। পায়েল, আমি আর এই বাড়িতে থাকতে পারবো না। তার গলা কাঁপছিল। কি হয়েছে? পায়েলের গলায় উদ্বেগ। দীপ আমাকে ডিভোর্স দিতে চাইছে আর অংশুকে আমার থেকে আলাদা করতে চায়। আমি আমার ছেলেকে ছাড়া বাঁচতে পারবো না। আমার তোমার সাহায্য দরকার। যদি পারো একটা ভাড়া বাড়ি খুঁজে দাও। পায়েল সঙ্গে সঙ্গে বলল, চিন্তা করো না, ভাড়া বাড়ির কি দরকার? তুমি আমার বাড়িতেই থাকতে পারো। না পায়েল, আমার শ্বশুর বাড়ির লোকজন আগে থেকেই আমার বিরুদ্ধে কথা বলে। যদি আমি তোমার বাড়িতে থাকি তাহলে আমার চরিত্র নিয়ে কুৎসা রটিয়ে আদালতে আমার বিরুদ্ধে ব্যবহার করবে। ঠিক আছে, আমি তোমার জন্য একটা ভাড়া বাড়ি খুঁজে দিচ্ছি, চিন্তা করো না। এমন সময় নিজেকে প্রমাণ করার, আর আমি তোমার পাশে আছি। সেই দিনই পায়েল নিজের বাড়ির কাছেই একটা ছোট্ট ভাড়া বাড়ি ঠিক করে দিল। সীমা নিজের আর ছেলের কাপড় গুছিয়ে নিল, অংশুকে প্রস্তুত করল, আর যতটুকু টাকা ছিল সঙ্গে নিয়ে সুযোগ বুঝে চুপচাপ বাড়ি থেকে বেরিয়ে গেল। সন্ধ্যায় দীপ বাড়ি ফিরে এলো। আগের মতোই ডাক দিল, সীমা, জল নিয়ে এসো। কিন্তু বাড়ি নিস্তব্ধ। রান্নাঘরে গিয়ে দেখলো কেউ নেই, অংশুর ঘরেও কেউ নেই। নিজের ঘরে ফিরে এসে টেবিলে রাখা একটি খাম দেখতে পেল। খাম খুলে দেখলো ভেতরে দীপার লেখা একটি চিঠি। দীপ, আমি তোমার সঙ্গে অনেক বছর কাটিয়েছি, সব অপমান আর কষ্ট সহ্য করেছি, কিন্তু এখন আর পারছি না। তুমি আমাকে সবসময় দুর্বল ভেবেছ, কিন্তু এখন আমি আমার ছেলেকে নিয়ে নতুন জীবন শুরু করব। তুমি যা খুশি করো, কিন্তু আমি আর তোমার সঙ্গে থাকবো না। চিঠি পড়ে দীপ রাগে কাঁপতে লাগলো। সে আসলে সীমাকে ভয় দেখানোর জন্যই ডিভোর্সের কাগজ বানিয়েছিল, কিন্তু এবার সেই চাল তার বিরুদ্ধেই ফিরে গেছে। অনেকক্ষণ সে চিন্তায় ডুবে রইল। বাড়িতে সবাই খেয়ে ঘুমিয়ে পড়েছিল। গভীর রাতে যখন তার খিদে পেল, সে রান্নাঘরে গিয়ে দেখল একটা থালায় ঠান্ডা রুটি আর সবজি রাখা। চুপচাপ সেগুলো খেয়ে নিজের ঘরে ফিরে এলো, শুয়ে পড়ল। আজ তার প্রিয় গরম রুটি বানিয়ে খাওয়ানোর জন্য সীমা আর নেই। পরদিন বাড়ির সবকিছুই স্বাভাবিকভাবেই চলছিল,
শুধু আজ দীপের সেই কড়কড়ে গলা শোনা যাচ্ছিল না। সে এখন খুব চুপচাপ আর বিষণ্ণ হয়ে পড়েছিল। তবুও তার অহংকার ছিল। সে নিজে থেকে সীমাকে ফোন করবে না, কিন্তু স্ত্রীর অভাব তাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছিল। অফিসেও কাজের জন্য তার মন বসছিল না। পারফরমেন্স খারাপ হতে থাকায় কোম্পানি তাকে চাকরি থেকে বের করে দিল। তারপর সে আর ভালো চাকরি না পেয়ে ছোটখাটো কাজ করতে বাধ্য হলো। অন্যদিকে ছোট ভাড়া বাড়িতে থাকতে থাকতে সীমা বুঝল এই কষ্টগুলোই তার শক্তিকে পরীক্ষা করছে। নিজের ছেলের নিরাপদ শৈশব আর উজ্জ্বল ভবিষ্যৎ দেওয়াই এখন তার একমাত্র লক্ষ্য। কিন্তু টাকার অভাব দিন দিন বাড়ছিল। সে আবার স্কুলে কলেজে আবেদন শুরু করলো, কিন্তু সব জায়গা থেকেই হতাশাই পেল। তখন পায়েল তাকে সাহস দিয়ে বলল, সীমা, বাইরে চাকরি না পেলে কি হয়েছে? মনে রেখো, তোমার যোগ্যতা তোমার মধ্যেই আছে। মানে? সীমা জিজ্ঞাসা করল। মানে বাইরে যদি সব দরজা বন্ধ থাকে, তাহলে নিজের ভাগ্যের দরজা নিজেই খোলো। তোমার মধ্যে এত প্রতিভা আছে যে তুমি যে কোনো কিছু করতে পারো। এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ। যার মধ্যে প্রতিভা আছে সে যে কোনো প্ল্যাটফর্ম থেকে নিজের পরিচয় তৈরি করতে পারে। তোমার পড়ানোর স্টাইল তো সবসময় অসাধারণ ছিল। কেননা তুমি বাচ্চাদের সিলেবাস অনুযায়ী ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় আপলোড করো? আমার কথাটা ভেবে দেখো। পায়েল চলে যাওয়ার পর সীমা নিজের সঙ্গেই বলল, পরামর্শটা তো ভালোই। এই বিষয়ে আমার খুব বেশি জানা নেই, কিন্তু যেখানে ইচ্ছে থাকে সেখানেই পথ বেরিয়ে আসে। সীমা নিজের স্মার্টফোন তুলে নিয়ে ঘন্টার পর ঘন্টা পরিশ্রম করে ভিডিও বানানোর কৌশল শিখতে লাগলো। দ্বাদশ শ্রেণীর পরীক্ষাও কাছাকাছি ছিল, তাই সে প্রথমেই সেই শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য পড়ার টপিক খুঁজে বের করলো। পরের দিন পায়েলের সঙ্গে মিলে ভিডিও বানানোর প্রস্তুতি নিল। পায়েল ক্যামেরা সেট করলো আর সীমা পড়ানো শুরু করলো। তার কণ্ঠে ছিল আত্মবিশ্বাস, আর পড়ানোর পদ্ধতি এত সহজ ছিল যে কঠিন বিষয়ও ছাত্রদের কাছে সহজ হয়ে উঠছিল। প্রথম ভিডিও আপলোড করার সময় সীমার মনে একটু সংকোচ ছিল, কেউ কি এটা দেখবে? সে পায়েলকে জিজ্ঞাসা করলো। পায়েল হেসে বলল, তুমি চিন্তা করো না, তোমার কাজ এত ভালো যে মানুষ নিজেরাই তোমাকে খুঁজে নিবে। তুমি শুধু ধৈর্য রাখো। কয়েকদিনের মধ্যেই ভিডিওতে ভালো ভিউ আসতে শুরু করলো। কেউ কেউ কমেন্টও করলো, আপনার পড়ানোর পদ্ধতি অসাধারণ, দয়া করে পরের টপিকের ভিডিও তাড়াতাড়ি দিন। আবার কেউ লিখলো, আপনি আমার বাচ্চার ভয় দূর করে দিয়েছেন, ধন্যবাদ। এসব কমেন্টে তার কমেন্ট বক্স ভরে উঠল। সীমার চোখে আবার উজ্জ্বলতা ফিরে এলো। সে আরো ভিডিও বানাতে শুরু করলো, বিষয়গুলো বিস্তারিতভাবে বোঝাতে লাগলো। দিন রাতের পরোয়া না করে সে কঠোর পরিশ্রম চালিয়ে গেল। 1 মাসের মধ্যেই হাজার হাজার মানুষ তার সঙ্গে যুক্ত হয়ে গেল। কিছুদিন পর সোশ্যাল মিডিয়া থেকে আসা আয় তাকে আর্থিকভাবে স্বনির্ভর করে তুলল। সে অংশুকে একটি ভালো স্কুলে ভর্তি করালো এবং নিজেও নতুন কোর্স করে নিজের জ্ঞান বাড়াতে লাগলো। অন্যদিকে সীমা বাড়ি ছেড়ে যাওয়ার পরে ওদের বাড়ির পরিবেশ পুরোপুরি বদলে গেল। জ্যোতি রান্নাঘরে বাসন ছুঁড়ে ছুঁড়ে বিরক্তি প্রকাশ করছিল। দীপ এসে বলল, বৌদি, এখনো খাবার তৈরি হয়নি। জ্যোতি রাগে ঘুরে বলল, খাবার? হ্যাঁ, কেন নয়, এখন তো আমি সবার চাকরানি হয়ে গেছি। আমিও তো মানুষ, কত কাজ করব আমি। যখন সীমা ছিল সব ঠিকঠাক চলতো। ঠিক তখনই শাশুড়ি ঘর থেকে ডাকলেন, জ্যোতি, আমার ওষুধ আর চা এখনো দিলে না। জ্যোতি বিরক্ত হয়ে বলল, আমি পারবো না, আপনার ছেলেকে বলুন, আমি কোনো কাজের মেয়ে নই। শাশুড়ি রাগে দীপকে ডাকলেন, দীপ, দাঁড়িয়ে কি দেখছো? কিছু করো, সীমাকে ফিরিয়ে আনো। দীপ রেগে বলল, আমি তাকে আনবো না, সে নিজে গেছে, নিজেই ফিরে আসবে। আর আপনি চিন্তা করবেন না মা, কয়েক দিনের মধ্যেই তার বুদ্ধি ঠিক হয়ে যাবে, আমি তাকে ভালো করেই চিনি। ঠিক তখনই দরজার বেল বাজলো। জ্যোতি গিয়ে দরজা খুলল এবং কিছুক্ষণ পর চিৎকার করে বলল, দীপ, বাইরে আসো, দেখো তোমার জন্য কি এসেছে। দীপ দ্রুত বাইরে এলো। তার মুখে বিরক্তি স্পষ্ট ছিল। জ্যোতি তার হাতে একটি কাগজ দিয়ে বলল, ডিভোর্সের কাগজ, তোমার বউ সই করে পাঠিয়েছে, এখন নিজের কর্মফল ভোগ করো। কাগজ দেখে দীপের পায়ে তলা থেকে মাটি সরে গেল। সে বিশ্বাসই করতে পারছিল না সীমা এত বড় পদক্ষেপ নিয়েছে।
মামলা কোর্টে গেল। প্রথম শুনানিতেই সীমা জানালো কিভাবে সে মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হয়েছে। দীপের আইনজীবী তাকে আক্রমণ করে বলল, ম্যাডাম, আপনি 7 বছর ধরে কোনো অভিযোগ করেননি, হঠাৎ এখন সমস্যা কেন? সীমা আত্মবিশ্বাসের সঙ্গে উত্তর দিল, আমি আমার সংসার বাঁচানোর জন্য সব সহ্য করেছি, কিন্তু এখন আমার সহ্যের সীমা শেষ হয়ে গেছে, তাই বাধ্য হয়েই এই পদক্ষেপ নিয়েছি। দীপের আইনজীবী তাকে চরিত্রহীন ও দায়িত্ব জ্ঞানহীন মা বলে অভিযুক্ত করলো। সে যে মহিলা নিজেই বাড়ি ছেড়ে চলে গেছে তার চরিত্রই ঠিক নয়, এমন মাকে সন্তানের কাস্টাডি কিভাবে দেওয়া যায়? কিন্তু সীমা দৃঢ়ভাবে নিজের পক্ষ রাখল। সে সাক্ষী ও মেডিকেল রিপোর্ট পেশ করলো, যা তার উপরে হওয়া নির্যাতনের প্রমাণ ছিল। সবচেয়ে বড় মোড় এলো যখন অংশুকে কোর্টে ডাকা হলো। সে মায়ের হাত ধরে ভেতরে এলো। বিচারক স্নেহ ভরে জিজ্ঞাসা করলেন, বাবা, তুমি কার সঙ্গে থাকতে চাও? অংশু নির্ভয়ে বলল, আমি আমার মায়ের সঙ্গে থাকতে চাই। বাবা মাকে খুব মারতেন, চিৎকার করতেন, মা অনেক কাঁদতেন। আমার বাবা ভালো না, আমি তার সঙ্গে থাকতে চাই না। অংশের এই কথাগুলো শুনে দীপ লজ্জায় মাথা নিচু করে ফেলল। তার মামলা জেতার আশা প্রায় শেষ হয়ে গেল। পরের শুনানিতে রায় হওয়ার কথা ছিল। এরই মধ্যে সীমা একটা কিস্তিতে ছোট্ট বাড়িও কিনে ফেলেছিল এবং অংশুকে সেখানে নিয়ে থাকতে শুরু করেছিল। সেই শুনানির একদিন আগে সীমার কাছে দীপের ফোন এলো। সে বলল সে একবার দেখা করতে চায়। আমি তোমার সঙ্গে দেখা করতে চাই না, সীমা স্পষ্টভাবে বলল। তবুও দীপ অনুরোধ করায় সে শেষবারের মতো দেখা করতে রাজি হলো। প্রায় 15 মিনিট দীপ সীমার বাড়ির সামনে দাঁড়িয়েছিল। বাইরে নেম প্লেটে সীমার নাম লেখা। বেল বাজতেই সীমা দরজা খুলে ভেতরে তাকে আসতে বলল। ভেতরে দৃশ্য দেখে দীপ অবাক। ছোট হলেও ঘরটি খুব সুন্দরভাবে সাজানো। কি কথা ছিল? সীমা সরাসরি জিজ্ঞাসা করল। দীপ নরম গলায় বলল, সীমা, তোমার সঙ্গে কথা বলতে চাই, শুধু 5 মিনিট। আমি আমার ভুল বুঝতে পেরেছি। তুমি চলে যাওয়ার পর বুঝেছি তুমি আমার জীবনে কতটা গুরুত্বপূর্ণ ছিলে। তোমাকে ছাড়া বাড়ি ভেঙে পড়েছে, মা অসুস্থ, বৌদি প্রতিদিন ঝগড়া করে, আর কোর্টে অংশু যা বলেছে তারপর আমি নিজের কাছেই ছোট হয়ে গেছি। আমি তোমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছি, আমাকে ক্ষমা করে দাও। সীমা গম্ভীরভাবে বলল, এখন যখন তোমার জীবন এলোমেলো হয়ে গেছে তখন আমার কথা মনে পড়েছে? দীপ বলল, না সীমা, সত্যি আমি ভুল বুঝেছি। শুধু বলতে চাই এই ডিভোর্সের মামলাটা তুলে নাও, আমরা আবার নতুন করে শুরু করি। অংশুর কথাও ভাবো, ওরও তো বাবার দরকার। সীমা শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বলল, হ্যাঁ, অংশুরও বাবার দরকার আছে, কিন্তু এমন বাবার যে তার আদর্শ হবে। তোমার মতো বাবা যে নিজের স্ত্রীকে অপমান করে, ভয় দেখায়, মারধর করে, সে কখনো আদর্শ বাবা হতে পারে না। দীপ বলল, আমি জানি আমি ভুল করেছি, কিন্তু আরেকটা সুযোগ দাও, আমি সব ঠিক করে দেব। সীমা তীব্র কণ্ঠে বলল, সুযোগ? প্রতিদিনই তোমার সামনে সুযোগ ছিল, কিন্তু তুমি সব নষ্ট করেছ। ভুলের জন্য ক্ষমা তখনই হয় যখন সেটা অনিচ্ছাকৃত হয়, কিন্তু তোমার সব কাজে ছিল ইচ্ছাকৃত। আমি তোমাকে ক্ষমা করতে পারবো না। আর সত্যি বলতে, এখন আমার জীবনে তোমার কোনো জায়গাই নেই, তুমি যেতে পারো। দীপ শেষবারের মতো অংশুর দিকে তাকালো, তারপর ভারী মনে বেরিয়ে গেল। যখন একজন নারী নিজের সাহস আর আত্মসম্মান নিয়ে এগিয়ে যায়, তখন সে শুধু নিজের গল্পই বদলায় না, বরং সবার উদাহরণ হয়ে ওঠে। সীমা প্রমাণ করে দিয়েছে প্রত্যেক মানুষ নিজের গল্প নিজে লেখার অধিকার আছে। তো বন্ধুরা, গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানান। আর এটাও বলুন আপনারা ভারতের কোন শহর থেকে আমাদের গল্প শুনছেন। গল্পটি ভালো লাগলে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।